আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। 21 আগস্ট গ্রেনেড হামলার 21 বছর আজ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চে চলছে এ মামলার চূড়ান্ত শুনানি। আসামি পক্ষের আপিল শুনানি শেষ হলে রায়ের দিন ধার্য করবেন সর্বোচ্চ আদালত। এর আগে হাইকোর্টে খালাসপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাস বাতিল চেয়ে শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বাবর এবং তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। এদিকে আশুলিয়ায় 6 লাশ পোড়ানো ও 4 আগস্ট একজনকে হত্যা মামলার অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। এছাড়া ট্রাইব্যুনাল 1-এ রাজধানীর চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণের শুনানিও শুরু হয়েছে। দর্শক, এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী বিপুল দেবরায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপুল, গ্রেনেড হামলা মামলা সহ যেসব মামলার শুনানি চলছে সেগুলোর বিষয়ে আপডেট কি তথ্য আছে জানাবেন? হ্যাঁ সিনথিয়া, আসলে যেমনটা বলছিলেন সকাল থেকে কিন্তু 21শে গ্রেনেড হামলার মামলাটি সেটি শুনানি শুরু হয়েছে এবং সেটি কিন্তু এখনও চলছে, চলমান রয়েছে। আপনি জানেন আজকে সে 21শে গ্রেনেড হামলার দিন, অর্থাৎ 2004 সালের আজকের এই দিনে এই ঘটনাটি ঘটেছিল এবং সেই সময়ে 2018 সালের মামলা হওয়ার পর থেকে প্রায় 19 জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড এবং 19 জনের বিরুদ্ধে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড আদেশ দেওয়া হয়। সেই আদেশের প্রেক্ষিতে অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পর এই গত বছরের 1 ডিসেম্বর কিন্তু সেই সকল আসামিকে খালাস দেওয়া হয় এবং খালাসের বিপক্ষে রাষ্ট্রপক্ষ কিন্তু আপিল করে এবং সেই আপিলের শুনানি চলছে কিন্তু, এবং আজকে 6ষ্ঠ দিনের মতো। এবং আজকে যে শুনানি চলছে, আমরা যতটুকু জেনেছি যে আসামি পক্ষের শুনানি শেষ হওয়ার পরেই কিন্তু একটা রায়ের দিন ধার্য করা হবে এবং সেই পরিপ্রেক্ষিতে এখনও সেই রায়টির ধার্য দিন এখনও দেওয়া হয়নি, অর্থাৎ এখনও শুনানিটি চলছে। পরবর্তী সময়ে আমরা আপনাদেরকে জানাবো। সেই সাথে আরেকটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে আপনি জানেন আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2টি মামলা রয়েছে, আলোচিত 2টি মামলা। তার মধ্যে হচ্ছে একটি আশুলিয়ার যে হত্যা মামলা, এই হত্যা মামলা কিন্তু ইতিমধ্যে অভিযোগ গঠনের যে আদেশ সে ট্রাইব্যুনাল 2 দিয়েছে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে চাঙ্কারপুলের যে হত্যাকাণ্ডটি হয়েছিল সেই হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু এখনও শুনানি চলছে, অর্থাৎ ট্রাইব্যুনাল 1-এ যে মামলাটি চলছে সেটি এখনও পর্যন্ত কোনো আদেশ দেওয়া হয়নি, অর্থাৎ বিচারিক কার্যক্রম এখনও চলছে। সেই সাথে সে আরেকটি বিষয় যেটি আলোচিত ঘটনা, দেলোয়ার হোসেন সাইদি, আপনারা জানেন যে যুদ্ধাপরাধী মামলায় তাকে দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং তিনি মারা গিয়েছেন। সেই মামলার যে আসামি ছিল দুঃখিত যে ইনি সাক্ষী ছিল শুকুরঞ্জন বালির, যে আলোচিত যে ঘটনা, যে সবাই এক নামে চিনে শুকুরঞ্জন বালিকে, যে শুকুরঞ্জন বালি যাকে আজকের অর্থাৎ যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন তাকে আনা হয়েছিল 5 নভেম্বর 2012 সালে, তাকে এখান থেকে কিন্তু গুম করা হয় এবং অপহরণ করা হয়। সেই বিষয়টি নিয়ে আজকে শুকুরঞ্জন বালি সেই কোর্টে, অর্থাৎ যে এখান থেকে তিনি অপহৃত হয়েছিলেন এবং গুম হয়েছিলেন, সেই কোর্টে এসে কিন্তু আজকে অভিযোগ দায়ের করেছেন আমরা যতটুকু জানতে পেরেছি। এবং শুকুরঞ্জন বালি কিন্তু গণমাধ্যমে কথা বলেছেন, তিনি জানিয়েছেন যে আসলে প্রায় শেখ হাসিনা সহ তৎকালীন ট্রাইব্যুনালের চেয়ারম্যান যিনি ছিলেন তাদের বিরুদ্ধে সহ টোটাল 32 জনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করেছেন, অর্থাৎ মামলা দায়ের করেছেন এবং সেটি অভিযোগটি আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। এবং সেই সাথে এখানে শুধুমাত্র শেখ হাসিনা নয়, তৎকালীন সময়ে আইনমন্ত্রী হতে শুরু করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং সাবেক বিচারপতি এস কে সিনহা সহ সবাই কিন্তু এই মামলার অভিযুক্ত রয়েছে। এবং শুকুরঞ্জন বালি বলেছেন যে আসলে তাকে পাশবিক নির্যাতন করা হয়েছে, তাকে যেভাবে বন্দি করে নির্যাতন করা হয়েছে সেখানেও বর্ণনা দিয়েছেন। তো পরবর্তী ডেটে কিন্তু আমরা বিস্তারিত জানবো এবং এই মামলাটি শুনানির জন্য কোর্ট একটা নির্দেশনা দিয়েছেন যে আসলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। ধন্যবাদ। এদিকে জামায়াতুল ইসলামীর নেতা মাওলানা দেলোয়ার হোসাইন সাইদির বিরুদ্ধে 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় সরকার পক্ষে সাক্ষী শুকুরঞ্জন বালিকে অপহরণ, নির্যাতন ও গুম, আটক রাখার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন তিনি। সকালে ট্রাইব্যুনালে এসে তিনি অভিযোগ দায়ের করেন। মামলায় পতিত সরকারের প্রধান শেখ হাসিনা সহ 32 জনের বিরুদ্ধে গুম ও অপহরণের মামলা করেন শুকুরঞ্জন বালি।
সরকারি সফরে আজ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে ওয়াকারুজ্জামান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান ২৭ আগস্ট বাংলাদেশে ফিরবেন। তৃতীয় দিনের মতো চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা। তফসিল অনুযায়ী ১৯ আগস্ট মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ সময় হলেও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আজ দুপুর ২টা পর্যন্ত সংগ্রহ ও বিকেল ৪টা পর্যন্ত জমা দেওয়ার সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। এর আগে মঙ্গলবার পর্যন্ত ৩২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। সেদিন কেন্দ্রীয় সংসদের জন্য ৪০ জন ও হল সংসদের জন্য ১৫৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করতে সেনাবাহিনী ও পুলিশ চেয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটি অংশগ্রহণমূলক নির্বাচনে অংশগ্রহণ করুক, সংগঠন বা সকল ধরনের সাধারণ শিক্ষার্থীরা যাতে নিষ্কলুষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটাকে সুনিশ্চিত করতে চাই। দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীকে অনুরোধ করেছি যে আমাদের নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং পরবর্তী দিন, এই ৩ দিন যেন স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমাদেরকে সাপোর্ট ওনারা প্রদান করেন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, আজ এ পর্যন্ত কতটি ফর্ম বিক্রি ও জমা হয়েছে জানতে পেরেছেন কিনা? এছাড়া জানাবেন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? চিন্তি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাকসু নির্বাচনের যে অস্থায়ী নির্বাচনের অফিস করা হয়েছে সেই অফিসে আমি রয়েছি। এখান থেকেই কিন্তু মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন শিক্ষার্থীরা। তো আজকে এখন পর্যন্ত প্রায় ১১টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বলে আমরা জেনেছি শিক্ষার্থীরা। এছাড়া ৬টি মনোনয়ন ফর্ম জমা হয়েছে। এই সব মিলিয়ে কিন্তু আজকে ১০টি জমা ৩ দিনে, এবং আজকে সহ গতকালকে ৮৭টি মনোনয়ন ফর্ম গ্রহণ করা হয়েছিল, যে কারণে আজকে 10টি মিলে ৯৭টি মনোনয়ন ফর্ম। এছাড়া হল সংসদ নির্বাচনে ৩টি ফর্ম কিন্তু জমা হয়েছে, বিক্রি হয়েছে বলে আমরা জেনেছি। এছাড়া দীর্ঘ ৩৩ বছর পর যে জাকসুর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনকে ঘিরে কিন্তু শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ করার লক্ষ্যে কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনীকে চিঠি দিয়েছেন, অর্থাৎ সেনাবাহিনী ও পুলিশকে চিঠি দিয়েছেন, যাতে তারা ১০ এবং ১১ সেপ্টেম্বর যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হবে, একদিন আগে থেকেই তারা এই বিশ্ববিদ্যালয় যেন সেনাবাহিনী ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স হিসাবে তারা কাজ করে, সেজন্য তারা বিভিন্ন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নিয়ে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ। বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়ে কটাক্ষ করায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। গতকাল মধ্যরাতে রাজু ভাস্কর্য থেকে এমন দাবি জানান তারা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কটাক্ষকারীরা ক্ষমা না চাইলে সারা দেশে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদের ৭ দফা দাবি সম্পূর্ণ অযৌক্তিক মন্তব্য করে তারা আরও বলেন, তাদের মেধা বিরোধী কোটার দাবি অবৈধ। প্রকৌশল খাতে যোগ্যতাবিহীন কোনো অপচেষ্টা চালাতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পরেও তারা চরিত্র বদলায় নেই। আজকের এক প্রেস কনফারেন্সে তারা প্রকাশ্যে বিএসসি প্রকৌশলীদের কুলাঙ্গার বলেছে। এটি শুধু অশালীন নয়, সরাসরি প্রকৌশল শিক্ষা ও পেশাজীবী সমাজকে অপমান করা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার উল্টে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। ভোর ৬টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশে শ্রীনগর উপজেলার ১৬ ঘর এলাকায় যাত্রী ছাউনির পাশে
এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আরমান রাইসা ও তানজিল। শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রাইভেট কারটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে প্রাইভেট কারে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হন। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে 9টি সিএনজি অটোরিকশা, 2টি মোটরসাইকেল ও একটি বাস সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ভোর 6টার দিকে এ ঘটনা ঘটে। নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান জানান, সকালে একটি বাসে গ্যাস ভরার সময় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। টানা 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের 58% মানুষ মনে করে জাতিসংঘের সব দেশের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। রয়টার্সের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। 6 দিন ধরে চলা এই জরিপে দেখা গেছে 65% মার্কিন নাগরিক মনে করেন যুক্তরাষ্ট্রের উচিত গাজায় ক্ষুধার্ত মানুষকে সাহায্য করা। তবে জরিপে 33% স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে একমত নন। 9% কোনো উত্তর দেননি। রয়টার্সের এই অনলাইন জরিপে অংশ নেন প্রায় 4,500 মার্কিন নাগরিক। সোমবারে প্রকাশিত এ জরিপের মাধ্যমে গাজা ইস্যুতে তাদের দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট পরিবর্তন হচ্ছে বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যমটি। অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটি দখলে চূড়ান্ত অভিযান শুরু করেছে ইসরায়েল। অভিযানের প্রথম ধাপে 60,000 রিজার্ভ ফোর্স ডাকা হয়েছে। বুধবার এসব অভিযানে প্রাণ হারিয়েছে অন্তত 81 জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারান 30 জন। এছাড়া এদিন অপুষ্টি ও অনাহারে মারা গেছে 3 শিশু। এ নিয়ে উপত্যকাটিতে অনাহারে মৃত্যুর সংখ্যা 259 জনে পৌঁছেছে। গাজা সিটিতে ইসরায়েলি অভিযানের নিন্দা জানিয়েছে ফ্রান্স ও জাতিসংঘ। এদিকে আবারও 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর। তবে চূড়ান্ত যুদ্ধবিরতি ছাড়া কোনো আলোচনা না করার সাফ ঘোষণা দিয়েছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। যুক্তরাষ্ট্রে বসবাস বা কাজের জন্য আবেদনকারী ব্যক্তিদের এখন থেকে আমেরিকা বিরোধী মনোভাব খতিয়ে দেখা হবে। এর মধ্যে সামাজিক মাধ্যমে তাদের কর্মকাণ্ড খতিয়ে দেখার বিষয়টিও যুক্ত হবে। মঙ্গলবার মার্কিন প্রশাসন ঘোষণা দিয়েছে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র বিরোধী সন্ত্রাসী সংগঠন বা ইহুদি বিদ্বেষী কোনো কার্যক্রমের প্রমাণ আছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানায় দেশটির নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বিভাগ। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিমালা কঠোর করার লক্ষ্যে গেল জুনে সামাজিক মাধ্যম যাচাইয়ের মাধ্যমে ভিসা দেওয়ার প্রক্রিয়া চালু হয়। এ প্রক্রিয়ায় বাতিল হয় 6,000 শিক্ষার্থীর ভিসা। তবে ঘোষণায় আমেরিকা বিরোধী মনোভাব নিয়ে সঠিক কোনো ব্যাখ্যা না থাকায় ক্ষোভ জানিয়েছেন দেশটির মানবাধিকার কর্মী ও অ্যাক্টিভিস্টরা। টপ অ্যান্ড টি20 সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে আজ মেলবোর্ন স্টার্সের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এ দল। অস্ট্রেলিয়ার ডারউইনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3:30টায়। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই নূর হাসান সোহানের। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালেও পরের ম্যাচে আবার হোঁচট খায় দলটি। আজ জয় পেলে 4 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে তালিকার 8-এ থাকবে টাইগার যুবারা। কোচ মিজানুর রহমান মনে করেন বাকি ম্যাচগুলো জিততে পারলে তার দল সেমিফাইনালে খেলতে পারবে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।